শুরুতেই আমরা একটি পরিবারকে দেখতে পাই। তারা নিজেদের জীবন নিয়ে খুব হাসি খুশি ছিল, কিন্তু তারা কখনো কল্পনাও করতে পারেনি কিছুক্ষণ পরে তাদের সঙ্গে কি ঘটতে চলেছে, যা ভাবলেও গা শিউরে উঠবে। আমরা দেখতে পাই স্বামী স্ত্রী কথা বলছিল, তখনই হঠাৎ করে বাইরে থেকে তারা মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পায়। বাইরে কি হচ্ছিল তা দেখার জন্য তারা যখন বাড়ির বাইরে আসে, মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছে এবং তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। জেসন আর বেদ দেখে তাদের প্রতিবেশীও তাড়াহুড়ো করে তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে গাড়িতে তুলছে। জেসন তাদেরকে জিজ্ঞেস করে, সমস্যাটা কোথায়, তোমরা বাড়ি থেকে চলে যাচ্ছ কেন? কিন্তু তারা এতটাই তাড়াহুড়ো করছিল যে তারা জেসনের কথার কোনো উত্তরই দেয় না। তখনই দেখতে পায় তাদের প্রতিবেশীর ছেলে তার নিজের খেলনাগুলো গুছিয়ে নিচ্ছে। তখনই বেদ সেই বাচ্চাকে জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? তখন সেই বাচ্চাটি বেদকে বলে, আমার বাবার বন্ধু সরকারি কর্মকর্তা, সে বলেছে খুব শীঘ্রই একটি ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়তে যাচ্ছে যা মানুষকে রাক্ষসে পরিণত করে ফেলছে। তখনই সেই বাচ্চার মা সেখানে এসে পড়ে এবং বাচ্চাটিকে টানতে টানতে তাদের গাড়িতে ওঠায়। বেদ ওই মহিলাটিকে জিজ্ঞেস করে, আসলে এই বাচ্চাটি কোন ভাইরাসের কথা বলছে? তখন সেই মহিলাটি বলে, এখন এত কিছু বলার সময় নেই, জলদি তোমার বাচ্চা আর বউকে নিয়ে এখান থেকে চলে যাও। এই কথা শুনে জেসন আর বেথ অনেক ঘাবড়িয়ে যায়। জেসন আগে পিছে কোনো কিছু না ভেবেই তার বউ আর বাচ্চাকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে। হঠাৎ করেই রাস্তাতে যাওয়ার সময় দেখতে পায় যে প্রতিবেশীগুলো চলে গিয়েছিল তারা আবার পেছনে ফিরে আসছে। এটা দেখে তারা আরো বেশি অবাক হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা রাস্তায় জ্যামে পড়ে যায়। জেসন আর তার পরিবার গাড়ি থেকে নামার পর দেখতে পায় এই শহর থেকে বের হবার একটি মাত্র রাস্তা পুলিশে বন্ধ করে দিয়েছে। আর আকাশে খেয়াল করে দেখে হেলিকপ্টার পাহারা দিচ্ছিল। সেখানে মানুষদেরকে বলে দেওয়া হয়, শহরে একটি ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে, তাই খুব শীঘ্রই তোমাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত। এই কথা শোনার পর জেসনের আজব মনে হয়, যখন এই ভয়ঙ্কর ভাইরাস শহরে ছড়িয়ে পড়েছে, শহর থেকে মানুষদের বের না করে কেন এই শহরে আটকে রাখছে। তখনই পাহাড় থেকে একটি পাথর জেসনের গাড়িতে এসে পড়ে। এটা দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। পাহাড় তখনই অনেক জোরে জোরে কাঁপতে শুরু করে। তখনই দেখা যায় বড় বড় দুইটি ফাইটার জেট শহরের দিকে চলে যায়। আর সেই ফাইটার জেট দুটি শহরের সব জায়গাতেই বোমা ফেলতে শুরু করে এবং সবকিছু ধ্বংস করে দেয়, যার ফলে পুরো শহর মধ্যেই ছাই হয়ে যায়। তখনই জেসনের ওয়াইফ বুঝতে পারে তারা যদি পুলিশের কথা শুনে বাড়িতে ফিরে যেত তাহলে তাদের অবস্থা খুবই খারাপ হতো। তখনই ফাইটার জেট দুটি রাস্তার উপর দাঁড়িয়ে থাকা মানুষের দিকে আসতে শুরু করে, যা দেখে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে আর তারা বুঝতে পারে সরকার তাদেরকে মেরে ফেলতে চায়। তখনই সবাই যান বাঁচানোর জন্য যেখানে সেখানে পালিয়ে যেতে শুরু করে। জেসন বুঝতে পারে ফাইটার জেট থেকে পালানো খুব একটা সহজ হবে না, তাদেরকে খুঁজে মেরে ফেলবে। তখনই বেদ দেখতে পায় পাহাড়ের উপরে একটি স্কুল। বেদ বুঝতে পারে বাঁচার জন্য এটি একমাত্র রাস্তা। তখনই জেসন আর বেদ তাদের মেয়েকে নিয়ে সেই পাহাড়ের চূড়োয় উঠতে থাকে। তারা পিছনে তাকিয়ে দেখে ব্রিজের উপরে যে মানুষগুলো দাঁড়িয়ে ছিল, ফাইটার জেট দুটি তাদের উপরে বোমা ফেলতে শুরু করে আর তারা তিনজন অনেক জোরে দৌড়ে সেই স্কুলের দিকে চলে আসে। আর ভাগ্যক্রমে তারা একটি সেখানে টানেল দেখতে পায় আর সেখানে বোমা ফেলার কয়েক সেকেন্ড আগেই তারা সেই টানেলের মধ্যে ঢুকে যায়। তারা যখনই সেই বাংকারের মধ্যে প্রবেশ করে গেটটা বন্ধ করে দেয়, তারা খেয়াল করে বাইরে অনেক জোরে বোমা বিস্ফোরণ হয়েছে। ভাগ্যক্রমে তারা বাংকারের ভিতরে চলে আসে আর তাদের জীবনটা বেঁচে যায়। এখন তাদের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো বাইরে যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, এটা কি এমন ভাইরাস যার জন্য সরকার সেই শহরের সমস্ত মানুষকেই মেরে ফেললো। তারা এখানে কিছুই বুঝতে পারছিল না। তারা শুধু এটা বুঝতে পারছিল বেঁচে থাকতে হলে চুপচাপ এই বাংকারের ভিতরেই থাকতে হবে। তাদের জন্য চিন্তার বিষয় ছিল খাবার ছাড়া তারা কতদিন এই বাংকারের মধ্যে থাকতে পারবে। পেট ভরার জন্য তারা এখানে কি বা করতে পারে। কিন্তু তারা এখানে দেখতে পায় অনেকগুলো মেয়াদ উত্তীর্ণ খাবার ছিল, যে খাবারগুলো তিনজন মানুষের জন্য যথেষ্ট, যা এই খাবারগুলো অনেক দিন যাবে। বেথ এখানে তার মেয়ে জুইয়ের জন্য অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। যদি তার মেয়ে এখানে অসুস্থ হয়ে যায় তখন তারা কি করবে। বেথ টানেলের মুখ বন্ধ করার সময় অনেক জোরে আঘাত পেয়েছিল তার হাতে। এখানে তারা এটাও ভয় পাচ্ছিল সেই ভয়ঙ্কর ভাইরাস তাদের শরীরে ছড়িয়ে পড়েনি তো। এখানে তারা এটাও চিন্তা করছিল এই বাংকারকে তারা কিভাবে সুরক্ষিত করে তুলবে। বাংকারের দরজা যেন বাইরে থেকে কেউ খুলতে না পারে, সেজন্য জেসন লোহার শিকল দিয়ে সেটি ভালো করে আটকিয়ে দেয়। তারা এখানে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছিল, এখন থেকে তাদেরকে এই বাংকারেই বসবাস করতে হবে। কিন্তু মাটির নিচে বসবাস করা এতটাও সহজ ছিল না। প্রতিদিন সেই একই খাবার আর ময়লাযুক্ত পানি। অবসর সময়ে তারা তাস খেলে সময় পার করে। বাইরের দুনিয়া থেকে তারা পুরোপুরি বিচ্ছিন্ন ছিল।
অনেক দিন ধরে সেই বাংকারে থাকার ফলে তাদের মধ্যে একটি বিরক্তি ভাব চলে আসে। তারা এখানে কি করবে এটা ভেবে পায় না। বাংকারের ওপরে গেলে হয়তো তারা মারা যাবে, এমন অবস্থা যেন জেসনের পরিবারকে বুঝিয়ে দিচ্ছিল যে পুরো দুনিয়াটি ধ্বংস হয়ে যাচ্ছে। জয়ী তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা আমরা কতদিন এই বাংকারে থাকবো? জেসনের কাছে তার এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। জেসন তার মেয়েকে বলে, যখনই বাইরের ভাইরাস চলে যাবে তখনই আমরা এখান থেকে বের হব। জেসন তার মেয়ের চোখে আঙ্গুল রেখে বাইরের দুনিয়া ইমেজিন করায়। এভাবেই দিনের পর দিন চলতে থাকে, আর মাসের পর মাস। আর এভাবেই অপেক্ষা করতে করতে তারা একটি বছর পার করে দেয়। জয়ী তার মায়ের বানানো পেরিস্কোপ দিয়ে বাইরের দুনিয়া দেখতে থাকে। সে বাইরে দেখতে পায় বাইরের সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছে, সবকিছু পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে। সেখানে কোনো মানুষের নাম ও কোনো চিহ্ন ছিল না। এসব কিছু দেখে জয়ী মনে করে এই দুনিয়াতে বেঁচে থাকা আমরাই 3 জন মানুষ। বেদ তখন বলে, এটা তুমি ভেবো না, হয়তো আমাদের মতো তোমার কোনো বন্ধু অন্য কোথাও লুকিয়ে আছে। একটু পরেই রাত হয়ে যায়, আর রাতের খাবারের সময় হয়ে যায়। এখন খাবারও অনেক কম আছে, যার কারণে তারা 3 জন খুব সামান্য খাবার খেয়ে দিন পার করছে। আজকে জয়ীর খুব ক্ষুধা পায়, তাই সে অনেক জেদ করে, যার কারণে তাকে পুরা একটি বক্স খাবার দিয়ে দেয়। জয়ী যখন সেই টিনের কৌটাটি খাবার খাবার জন্য খোলে তখন সে খেয়াল করে তার মধ্যে কোনো খাবার নেই, কারণ সেই কৌটার পেছনে ছোট্ট একটি ছিদ্র ছিল। হয়তোবা ইঁদুরে সেই খাবারগুলো খেয়ে ফেলেছে। বেদ যখন বাকি কৌটাগুলো চেক করে খাবার ঠিক আছে কিনা, তখন বেদ দেখতে পায় টিনের বাকি কৌটাগুলো ছিদ্র করা, যার কারণে তারা অনেক চিন্তিত হয়ে পড়ে। যে খাবারগুলো নষ্ট হয়েছে তা দিয়ে তাদের 2 সপ্তাহ পেরিয়ে যেত। তখনই বেদ দেখতে পায় ভেন্টিলেশনের লোহার যে খাঁচাটি ছিল সেটি খোলা, আর বেদ বুঝতে পারে হয়তো কোনো ইঁদুর এই পাশ দিয়ে সে খাবারগুলো খেয়েছে। বেদ তখন বুঝতে পারে যদি এখানে কোনো ইঁদুর থাকে তাহলে জলদি তাকে মারতে হবে, নয়তো এখানকার সব খাবার খেয়ে শেষ করে ফেলবে। মেয়ের এরকম উদাস চেহারা দেখে জেসন তাকে বলে, ছোট ছোট বিষয় নিয়ে কখনো মন খারাপ করবে না। খাবার যদি কখনো শেষও হয়ে যায় আমি ওপরে গিয়ে তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। পরের দিন জয়ী যখন তার মায়ের সঙ্গে খেলছিল তখনই পেছন থেকে কিসের জন্য একটি শব্দ আসে। জয়ী যখন পিছনে তাকায় তখন দেখে ইঁদুরে আজকেও সেই খাবারগুলো চুরি করে খাচ্ছে। ইঁদুর সেখান থেকে পালানোর আগে জয়ী তার বাবাকে ডেকে আনে। আজকে যেভাবেই হোক এই ইঁদুরকে মারতে হবে। জেসন সেই ইঁদুরকে মারার জন্য একটি চাকু বের করে, কিন্তু ছোট্ট ইঁদুর অনেক জোরে দৌড়ে পালায়। যখনই ইঁদুরটি তার গর্তে ঢুকতে যাবে তখনই বেদ পিছন থেকে এসে সেই ইঁদুরটিকে মারে। ইঁদুরটি পালানোর সময় যে লাইটটি ফেলে দিয়েছিল তা থেকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। জেসন দৌড়ে এসে সেই আগুনটিকে নিভানোর চেষ্টা করে। সেই বাতিটি ছিল কেরোসিনের তৈরি, আর অনেক গরম হবার কারণে জেসন সেটি বন্ধ করার আগে সেটি ব্লাস্ট হয়ে যায়, আর পুরো টেবিলে সেই আগুন ছড়িয়ে পড়ে। বেদ সেই রুমের পর্দা ছিঁড়ে সেই আগুন নেভানোর চেষ্টা করে। জেসন সেই নল থেকে অর্ধেক বালতি পানি নিয়ে এসে অনেক কষ্টের পরে আগুন তো তারা নিভিয়ে ফেলে, কিন্তু বিপদ এখনো চলে যায়নি। তাদের জন্য আরো বিপদ বাড়তে চলেছে, কারণ আগুন তো তারা নিভিয়ে ফেলেছে, কিন্তু সেই আগুনের ফলে যে ধোঁয়া তৈরি হয়েছিল তা পুরো বাংকার ছড়িয়ে পড়ে, এবং আস্তে আস্তে সেই ধোঁয়াগুলো ভেন্টিলেশন দিয়ে বাইরে বেরিয়ে যেতে থাকে। আর এটা দেখে তারা 3 জন অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এই ধোঁয়া যদি বাইরে যায় তাহলে কেউ বুঝতে পারবে যে এখানে কোনো মানুষ আছে। মনে হয় তারা এতটাই ভয় পেয়ে যায় যে তারা নিজেদের নিঃশ্বাস বন্ধ করে সেখানে বসে থাকে। জেসন বলে, হয়তোবা রাতের অন্ধকারে এই ধোঁয়াটা অত বেশি দেখা যাবে না, তাই চিন্তার কোনো কারণ নেই। তারা 3 জন ভয়ে সারা রাত সেখানে জেগে থাকে। সকাল হলেই তাদের ভয় কাটানোর জন্য তারা 3 জন সেই প্যারিস্কোপ দিয়ে বাইরে দেখার চেষ্টা করে। জেসন বাইরে প্যারিস্কোপ দিয়ে দেখার সময় যা দেখতে পায় তা দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। সে দেখতে পায় বাইরে তো ধোঁয়ার পুরো কুণ্ডলি পাকিয়ে আছে। এটা দেখে তাদের চিন্তা আরো বেড়ে যায়, আর এটা দেখে তারা বুঝতে পারে যে তারা এখানে আছে সেটা হয়তো অনেকেই জেনে গেছে। তখন বেদ জেসনকে বলে, ধোঁয়া যদি বাইরে দেখাও যায় তাহলে সেখানে ছায়াও দেখা যাবে, আর এটা যদি কেউ তদন্ত করতে আসে তাহলে আমাদের ঠিকানাও পেয়ে যাবে, যার জন্য বাইরে থাকা সেই ছাইগুলো আমাদের পরিষ্কার করতে হবে। যার কারণে তারা এখানে সিদ্ধান্ত নেয় স্বামী স্ত্রী তারা বাইরে গিয়ে এই ছাইগুলো পরিষ্কার করবে। বাইরে যাবার আগে বেদ তার মেয়েকে বলে, তুমি আমাকে প্রমিস করো বাইরে থেকে যদি কোনো আওয়াজ আসে বা কেউ তোমাকে ডাকে তুমি কোনোভাবেই বাইরে যাবে না। মেয়ের কাছ থেকে ওয়াদা নেওয়ার পরে তারা দুজনেই সেই বাংকারের শিকলটি খোলে
এবং কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে বাইরের আওয়াজ পর্যবেক্ষণ করে। যখন তারা বুঝতে পারে যে বাইরে কেউ নেই, তখন তারা সেই বাংকারের ঢাকনাটি খুলে ফেলে আর তারা দুজন বাইরে আসে। আর অন্যদিকে তাদের মেয়ে সেই বাংকারের নিচেই থেকে যায় আর বাংকারের ভিতরে থেকে সে তার বাবা মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। জয়ী সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন তার বাবা মা বাংকারে ফিরে আসে না, তখন জয়ী একটি টুলের উপর উঠে সেই পেরিস্কোপ দিয়ে বাইরে দেখার চেষ্টা করে। তার মাতা পিতা সেই বাংকারের দরজাটি লুকানোর চেষ্টা করছে। তখন জয়ী এমন কিছু একটা দেখতে পায় যা দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। জয়ী দেখতে পায় দূরের জঙ্গল থেকে একটি কালো ছায়া তার বাবা মার দিকে অনেক জোরে ধেয়ে আসছে। জয়ী অনেক জোরে চিল্লিয়ে বলে। জয়ী অনেক জোরে চিল্লিয়ে তার বাবাকে পেছনে দেখতে বলে, কিন্তু জয়ী অনেক দূরে ছিল, যার কারণে তার কথা তার বাবা মা শুনতে পায় না। কিন্তু বাবা মার চিন্তায় জয়ী সেই শপথের কথা আর ভয় ভুলে যায় আর সেই অনেক জোরে দৌড়ে সেই বাংকার থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখতে পায় তার বাবা মা সেখানে আর নেই। জয়ী অনেক জোরে জোরে সে তার বাবা মাকে ডাকতে শুরু করে। তখনই পেছন থেকে কেউ এসে তার মুখ চেপে ধরে। এটা আর অন্য কেউ ছিল না, বরং তার মা ছিল। আর তখনই অনেক জোরে জঙ্গলি হরিণের দল সেই পাশ দিয়ে চলে যায়। ভাগ্যক্রমে সেখানে তিনজনই বেঁচে যায়, কিন্তু বেতের মধ্যে অনেক ভয় চলে আসে। হরিণের এভাবে পালিয়ে যাওয়া নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর জিনিস থেকে বাঁচার চিহ্ন ছিল। সবার মধ্যেই একটি বিপদের আশঙ্কা দেখা যায় আর তারা তিনজনই দৌড়ে সেই বাংকারের দিকে পালিয়ে যায় আর সেই বাংকারের মধ্যে ঢুকে যায়। আর বাংকারের মধ্যে ঢুকে জেসন প্রথমে সেই কাঠ দিয়ে বাংকারের মুখটি ঢেকে দেয় আর ভেতরে এসে সেই লোহার শিকল দিয়ে বাংকারের মুখটি আটকে দেয়। জেসন সবাইকে চুপ থাকতে বলে। তখনই তারা তিনজন বাংকারের ওপরে কিছুর শব্দ শুনতে পায়। মুখের কাছে চলাফেরা করছে। অনেকক্ষণ সময় ধরে বাংকারের উপর তারা চলাফেরা করছিল। তিনজন আস্তে আস্তে বাংকারের মুখ থেকে সরে আরো বাংকারের ভিতরের দিকে চলে যায়। অনেকক্ষণ সময় চলে যাওয়ার পরে বাংকারের উপরে যাই থাকুক, তারা বুঝতে পারে যে বাংকারের ভিতরে কেউ নেই। ভয়ে জয় কাঁদতে শুরু করে। বেদ জয়কে চুপ করিয়ে দেয়। যদি কান্নার শব্দ বাইরে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। তিনজন ধীরে ধীরে বাংকারের আরো ভেতরে চলে যায়। আর এটার কারণ হলো যদি কেউ বাংকারের দরজা খুলেও ফেলে তাহলে তারা নিচে এসে যেন তাদেরকে দেখতে না পায়। তখনই জয়ী যে পুতুল উপরে তুলেছিল সেই পুতুলের একটি ফিতা একটি লোহার সঙ্গে আটকে যায় আর সেটা আস্তে আস্তে টান খায় আর স্ক্রুটি আরো ঢিলা হয়ে যায়। আর এটা দেখে জেসন আর বেতের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কারণ পুতুলের সঙ্গে লাগানো সেই দড়িটি সেই পুতুলে শব্দ হবে। তারা কিছু করার আগে সেই স্ক্রুটি অনেক ঢিল হয়ে যায় আর খুলে যায় আর অনেক জোরে জোরে সেই পুতুল থেকে আওয়াজ আসতে শুরু করে। জেসন সেই পুতুলের বুকটি চিরে সেই স্পিকারটি বের করে সেখানেই ভেঙে ফেলে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। ওপরে যে রাক্ষসগুলো ঘোরাফেরা করছিল তারা জেসনের পরিবারের অবস্থান জেনে গিয়েছিল। তারা অনেক জোরে জোরে ওপরে শব্দ করতে থাকে, এমনকি সেই বাংকারের ঢাকনার ওপরেও তারা অনেক জোরে জোরে শব্দ করে। তারা অনেক জোরে জোরে সেই ঢাকনাটি খোলার চেষ্টা করে। বাংকারের সেই ঢাকনাটি লোহার শিকল দিয়ে বাঁধা ছিল, তবুও জেসন ও তার পরিবার বিপদ সামনে দেখতে পাচ্ছিল। উপরে থাকা রাক্ষসগুলো বুঝতে পারছিল নিশ্চয়ই নিচে কোনো মানুষ আছে। সেই লোহার ঢাকনাটি অনেক শক্ত করে শিকল দিয়ে বাঁধা ছিল, কিন্তু সেই রাক্ষসের শক্তির কাছে সেগুলো কিছুই না। এক এক করে সেই লোহার শিকলগুলো ভাঙতে শুরু করে। এটা দেখে জেসন বুঝতে পারে এই লোহার শিকল বেশিক্ষণ আর তাদের রক্ষা করতে পারবে না। সেজন্য জেসন অনেক জোরে সেই বাংকারের ভিতরে চলে যায় আর পানির লোহার পাইপটি ভাঙতে শুরু করে। তখন বেদও তার সাহস দেখায়। বেদ সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে সেই লোহার শিকলটি ধরে ঝুলে থাকে, যাতে তার ওজনের জন্য সেই ঢাকনাটি না খুলতে পারে। কিন্তু তারপরেও সেই লোহার ঢাকনাটি আস্তে আস্তে খুলতে থাকে। তখনই সেই বাংকারের উপরে একটি কালো ছায়া দেখতে পায়। তার চোখ দুটি ছিল জ্বলন্ত লাইটের মতো। দেখে যেন মনে হচ্ছিল তাদের তিনজনের মৃত্যু তাদের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই পিছন থেকে জেসন এসে সেই লোহার পাইপ দিয়ে রাক্ষসকে হামলা করে, যার জন্য সেই রাক্ষসটি পেছনের দিকে পড়ে যায়। আর তখনই জেসন সেই ঢাকনাটি লোহার পাইপ দিয়ে আটকে দেয়। তখনকার মতো সেই রাক্ষস তো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জেসনের শরীর তখনও কাঁপছিল। জেসন কল্পনাও করতে পারছিল না বাইরের দুনিয়ায় শুধু নিষ্ঠুর সেনাবাহিনী নয়, ভয়ঙ্কর রাক্ষস ঘুরে বেড়াচ্ছিল। তারা তিনজন সিঁড়ির নিচেই মন খারাপ করে বসে পড়ে, কারণ তাদের অবস্থানের কথা এখন অনেকেই জেনে গিয়েছে।
তাই যে কোনো সময় তাদের উপর আবারও হামলা হতে পারে। তারা এখানে এটা স্পষ্ট বুঝতে পারছিল। এবার তো সেই রাক্ষস শুধু একাই এসেছিল, কিন্তু এর পরে যখন আসবে তখন তো তার দলবল সঙ্গে নিয়ে আসবে, তখন তো তাদের সঙ্গে আমরা কিছুই করতে পারবো না। তার একটু পরেই তারা খেয়াল করে যে আলমারিটি কাঁপছিল। এটা দেখে জেসন আর বেথ বুঝে যায় সেই রাক্ষসটি দলবল নিয়ে তাদের দিকেই এগিয়ে আসছে। ওপর থেকে অনেক জোরে জোরে পায়ের শব্দ শোনা যাচ্ছিল। শুনে যেন মনে হচ্ছিল হাজার হাজার রাক্ষস তার মাথার উপরে দৌড়ে বেড়াচ্ছে। তারা সবাই এখানে সেই বাংকারের দরজার সামনে একজোট হয়ে যায় আর অনেক জোরে জোরে সেই বাংকারের ঢাকনাটি খোলার চেষ্টা করে। আর এবারের আক্রমণ যেন আগের বারের চেয়েও কয়েকশো গুণ বেশি ছিল, যার কারণে সেই লোহার ঢাকনাটাও নিচে ভেঙে পড়ে আর সেই দরজার সামনে অনেকগুলো চোখ জল জল করতে দেখা যায়, যার কারণে তারা তিনজন সেই বাংকারের ভিতরের দিকে ছুটতে থাকে। কিন্তু সেই রাক্ষসগুলো তাদের পিছু করতে শুরু করে। বেথ তখনই সেই তেলের বাতিটি তাদের দিকে ছুঁড়ে মারে আর তাদের সামনে থাকা সেই পর্দায় আগুন লেগে তাদের সামনে একটি আগুনের দেয়াল তৈরি হয়। সেখানে থাকা সেই আলমারিটি ধরে তাদের সামনে দিয়ে সেই রাস্তাটি আটকে দেয়। এরপর তারা আরো জোরে সেই বাংকারের ভেতরের দিকে ছুটতে থাকে। তারা খুব ভালোভাবেই বুঝতে পারছিল এই আগুনের দেওয়াল আর আলমারি তাদেরকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। তাদের কাছে বাঁচার আর কোনোই রাস্তা ছিল না। তখনই জয়ী একটি মাটির উপরে খোলে এমন ভেন্টিলেশন দেখতে পায়। তখনই জেসন লাঠি দিয়ে সেই ভেন্টিলেশনের মুখটি ভেঙে ফেলে আর বেথ আর জয়ীকে উপরে পাঠিয়ে দেয়। যখনই জেসন সেখান থেকে বেরোতে যাবে তখনই তার কাঁধ সেখানে আটকে যায়। অন্যদিকে রাক্ষস খুব কাছাকাছি চলে এসেছিল। যেভাবেই হোক জেসনকে এখান থেকে বেরোতে হবে। জেসনের কাছে দ্বিতীয় কোনো রাস্তা ছিল না, যার কারণে সে তার কাঁধের একটি হাড় ভেঙে ফেলে আর ব্যথায় অনেক জোরে চিৎকার করতে থাকে আর জলদি সে নিজেকে সামলিয়ে উপরের দিকে উঠতে থাকে। বেথ সময় নষ্ট না করে অনেক জোরে নিজের সমস্ত শক্তি দিয়ে জেসনকে উপরের দিকে টানতে থাকে। জেসন বেরিয়ে চলেই আসছিল, কিন্তু ঠিক তখনই এক বিশাল রাক্ষস এসে জেসনের পা টেনে ধরে আর তখনই জেসন বুঝে যায় তার বাঁচার আর কোনোই রাস্তা নেই। জেসন তার বইয়ের দিকে তাকিয়ে বলে, যা কিছুই হয়ে যাক তুমি জয়ীর কোনো ক্ষতি হতে দিও না। তখনই রাক্ষস জেসনকে টেনে সেই বাংকারের ভিতরে নিয়ে চলে যায়। কিন্তু জেসন রাক্ষসকে দেখিয়ে ভয় পাওয়ার বদলে বলে, আসো তোমাকে দেখবো তোমার কত বড় দম। বেথ যখন বাংকারের নিচে তাকায় তখন দেখে বাংকারের ভেতর থেকে অনেক চিৎকারের শব্দ আসছিল। বেথ উপরে থেকে বুঝতে পারে তাদেরকে পালাবার সময় দেওয়ার জন্য জেসন নিচে রাক্ষসদের সঙ্গে লড়াই করছিল। তখনই বেথ নিজের মেয়েকে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে আর দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে আসে। আর পালাতে পালাতে তাদের অদ্ভুত অনুভূতি হয় যে হাইওয়ে রাস্তাটি শহরের বাইরে যাওয়ার জন্য ছিল তার মাঝখানে অনেক বড় দেওয়াল তুলে দেওয়া হয়েছে। তার মানে এই শহর থেকে আর এখন কেউই বাইরে বের হতে পারবে না। আর তখনই বেথ দেখতে পায় একটি হেলিকপ্টার উপরে ঘোরাঘুরি করছে আর এটা একটি আর্মির হেলিকপ্টার ছিল। আর হেলিকপ্টারটি তাদের উপরে এসে তাদের উপরে লাইট ফেলে। তা দেখে যখনই তারা দৌড়ে পালাতে থাকে তাদের উপরে একটি ভারী জাল ফেলে দেওয়া হয়। তারা সেই জাল থেকে নিজেদের মুক্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই তারা সেখান থেকে বেরোতে পারছিল না। বেথ যখন সে জালের ফাঁক দিয়ে দেখে সে দেখতে পায় জলজল করা সেই চোকালা কালো ছায়া তাদের দিকে ধেয়ে আসছে। আর এখানেই আমরা কাহিনীর আসল টুইস্টটি বুঝতে পারি। কালো পোশাক পরা, হাতে বন্দুক আর চোখে যে রোশনি জলজল করছিল আসলে আমরা যাকে রাক্ষস ভাবছিলাম এরা এলিয়েন বা কোনো রাক্ষস নয়। এরা ছিল সেই মিলিটারি যাদের মুখে গ্যাস মাস্ক আর চোখে লাইট ভিশন চশমা ছিল। আর এই সেই হলুদ চোখ যা দেখে মনে হচ্ছিল তারা এলিয়েন বা কোনো রাক্ষস। কিন্তু এখন প্রশ্ন হলো এই আর্মিদের কেন শত্রু হয়ে গেল এই সাধারণ মানুষ? এখানে বেথ আর জয়ী এখন এই আর্মিদের কন্ট্রোলে ছিল। আর্মিরা ইনজেকশন বের করে বেথ আর জয়ের ব্লাড টেস্ট করে জানতে পারে তারা দুজনও সেই ভাইরাসে ইনফেক্টেড, যার মানে এরাও এখন এই পৃথিবীর জন্য হুমকির স্বরূপ। তার মানে এখন তাদেরকে এখানেই মেরে ফেলা হবে। আসলে যখন এই ভাইরাসটি ছড়িয়ে পড়ছিল তখন এই শহরের অনেকেই এই ভাইরাসে ইনফেক্টেড ছিল। এই ভাইরাসটি বাতাসের মাধ্যমে ছড়ায় আর একজনের কাছ থেকে দ্রুতই অন্যজনের কাছে এটি ছড়িয়ে পড়ে। ভাইরাসে আক্রান্ত লোক নিজেও জানতে পারে না যে সে ভাইরাসে আক্রান্ত। আর এই ভাইরাসের প্রতিরোধ করা কোনো মেডিসিন এখনো সরকার তৈরি করতে পারেনি। তাই ভাইরাসে আক্রান্ত মানুষকে মারা ছাড়া সরকারের কাছে আর কোনোই রাস্তা ছিল না। বেথ কাঁদতে কাঁদতে সেই আর্মিদের বলে, প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও। কিন্তু বেথ বুঝতে পারে আর্মিরা তার ছোট্ট মেয়েটিকেও বাঁচতে দিবে না। তখনই বেথ হতাশ হয়ে পড়ে আর অনেক বেশি রেগে যায়। আর বেথের চেহারায়
সেই কালো কালো ভাইরাসের দাগ দেখা যায়। তখনই দেখা যায় একটি আর্মির গলা থেকে রক্ত বেরোতে, আর এই সোলজারকে অন্য কেউ নয়, জেসন সেই টানেল থেকে বেঁচে এসে সেই সোলজারকে মারে। আসলে জেসন সেখানে মারা যায়নি, বরং সে নিজের উপরে কন্ট্রোল হারিয়ে সেই টানেলের ভেতরে থাকা সমস্ত সৈনিককে মেরে ফেলেছে। সে সময় জেসন অনেক রেগেছিল আর নিজের উপরে কন্ট্রোল হারিয়ে সে রাক্ষসে পরিণত হয়েছিল। আর তখনই জেসনের শক্তি কয়েকশো গুণ বেড়ে যায়। আর জেসনকে দেখেই বোঝা যাচ্ছিল, আমরা প্রথমে যে জেসনকে দেখতে পেয়েছিলাম সে জেসন এটা না। তার চোখ লাল জল জল করছিল। সে এক এক করে সমস্ত সোলজারকেই মেরে ফেলে, কিন্তু জেসন খুব বেশিক্ষণ টিকতে পারে না। আর্মিদের গুলির কাছে সে হার মেরে নিচে পড়ে যায়। আর্মিরা যখন পেছনে তাকায় তখন দেখে বেত আর জয়ী সেই নেট ছিঁড়ে ওখান থেকে বেরিয়ে গেছে। আর্মিরা তাদের আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু আর্মিরা কল্পনাও করতে পারে না এতক্ষণে বেতও রাক্ষসে পরিণত হয়েছে। বেত জয়ীকে একটি গাড়ির মধ্যে লুকিয়ে রাখে আর একাই সে আর্মিদের সঙ্গে লড়তে থাকে। সে অনেকগুলো আর্মিকেই মেরে ফেলে, কিন্তু হঠাৎই তাকে গুলি লাগে আর সেই গাড়ির ছাদের উপরে পড়ে যায়। গাড়ির মধ্যে থেকে জয়ী এগুলো দেখে সে নিজেও কন্ট্রোল হারিয়ে ফেলে আর একটি রাক্ষসে পরিণত হয়। সে একটি আর্মিকে মেরেই ফেলতে যাচ্ছিল, তখনই পেছন থেকে বেত এসে তাকে থামিয়ে দেয়। বেত এটা চাচ্ছিল না যে তার মেয়ের হাতে কেউ মারা যাক। বেত তার মেয়েকে শান্ত করে আর ধীরে ধীরে তার চেহারা থেকে সেই রাক্ষসের কালো দাগ চলে যায়। জয়ী আস্তে আস্তে মানুষে পরিণত হয়, কিন্তু এখানে সে আর্মির ভাগ্যর এতটাও ভালো ছিল না। তার মুখের সেই সেফটি মাস্ক ভেঙে যাওয়ার কারণে সে ধীরে ধীরে সেই ভাইরাসে ইনফেক্টেড হয় আর রাক্ষসে পরিণত হয়। অন্যদিকে জেসনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। জেসন তার মেয়েকে দেখে মেয়ের চোখে 2 আঙ্গুল স্পর্শ করে জেসন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তখনই সেখানে আরো একটি হেলিকপ্টার দেখা যায়। তখনই বেত তার মেয়েকে নিয়ে আবার দৌড়ে পালাতে শুরু করে আর একটি সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে। তখনই সুড়ঙ্গের মধ্যে একটি লাইট তার চোখে পড়ে। ভালো করে খেয়াল করে বেত দেখতে পায় সেই প্রতিবেশীর ছেলেটি দাঁড়িয়ে আছে, যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। তারা দুজন সেই বাচ্চা ছেলেটির পেছনে যেতে থাকে। বাচ্চাটি তাদের গুহার মতো একটি টানেলের সামনে নিয়ে এসে দাঁড়ায়, যেখানে সেই বাচ্চাটির বাবা মা এবং আরো অনেকেই লুকিয়ে ছিল। আসলে এখানে সবাই এরা ভাইরাসে ইনফেক্টেড ছিল। এরা বাঁচার জন্য সেই বাংকারের মধ্যে ইঁদুরের মতো জীবনযাপন করত। এ ভাইরাস ভয়ঙ্কর ঠিকই, কিন্তু জীবননাশক ছিল না। এ ভাইরাস তখনই মানুষের জীবনের উপর প্রভাব ফেলে যখন অনেক বেশি ভয় পায় বা নিজের রাগের উপর কন্ট্রোল করতে পারে না। এখানে এরা সবাই নিজেদের উপর কন্ট্রোল তৈরি করে ফেলেছিল। এরা শহরের সে আর্মিদের রাক্ষস মনে করত, কিন্তু তারা নিজেরাও জানতো না যে তারা নিজেরাই রাক্ষস। আর এভাবেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।